চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। দিন মাস বছর পেরিয়ে আমাদের ঘটনা ৮ বছর পর। চিনিতে পারিনি বধূ তোমার এই আঙিনা, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে সখা, তোমার কাছে আসিতে সখা, তোমার কাছে আসিতে সখা। সাবাস সাবাস গঙ্গা, সাবাস সাগর। তোদের গান শুনে মনে হচ্ছে তোদের ভালোবাসা এখন পিচকারি দিয়ে বেরিয়ে আসছে। তা শুনলাম তোদের ভালোবাসা নাকি ৮ বছরেরও বেশি। তার চেয়েও বেশি। আমাদের ভালোবাসার বয়স ৮.৫ বছর। তুই ঠিক বলেছিস সাগর, ঠিক বলেছিস। ওই যে শান্তি দিদিমণি যে বছরে ছেলে হলো সেই বছরেই তুই হোটেলে তোর সঙ্গে আমার পরিচয় হলো। আর বিয়ের ৮ বছর আগে থেকে এই হোটেলে তোর সঙ্গে তো আমার ভালোবাসার লাইন। তা লাইনটা কিসে? মেন লাইন না কোট লাইন? কি বলবো চাঁদুদা, মেন লাইন কট লাইন দুটোই চলেছে। আমি যদি মেন লাইন তো কট লাইন, এই ঝগড়া লেগেই আছে। তা কেন লেগে থাকবে না চাঁদুদা? দেখো আজকে হোটেলে হচ্ছে একটা বিশেষ পার্টি, তাই এই পার্টিতে আমি বললো আমি নীল শাড়ি পরবো, আর ও বললো না তুমি লাল শাড়ি পরবে। না আমি নীল শাড়ি পরবো। আমি বলছি লাল শাড়ি। আমি নীল শাড়ি পরেছি। তুমি লাল শাড়ি পরবে। এই মুখ পড়া। এই সালা সাগর, শালা কথায় কথায় বইয়ের গায়ে হাত তুলিস কেন রে? ওটা তো পুরুষ মানুষের স্বভাব, ওরা মনে করে মেয়ে মানুষগুলো হলো ফেলনা। মুখ সামনে টকিং করবি বলে। বাবা আবার ইঞ্জিন করে কথা বলা হচ্ছে। বলি মেয়ে মানুষরা যদি চাকরি করতে যাবে তাহলে ঘর সংসারটা দেখবে কে শুনি? চাকরিও করবি ঘরও সামলাবি। কেন তোদের পাড়ার শান্তি দিদিমণি চাকরি করছে না? তার ছেলেটা তো মারা গেল, তবুও চাকরি করে তার বান্ধবীর ছেলেটাকে মানুষ করছে না। আরে সাগর, কিচেনে গিয়ে দেখাই রান্না সব কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট ম্যানেজার বাবু। কি কি মেনু হয়েছে? মেনু? হ্যাঁ হ্যাঁ মেনু। আজ হোটেল ডলফিনে নববর্ষের নতুন পার্টি, সেই সঙ্গে হোটেলের মালিকের বন্ধু পবিত্র মল্লিকের একমাত্র ছেলের 9 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন। সেই হোটেল সম্পর্কে আজ কত কাজ আছে বল। এই মেনু ম্যানেজমেন্ট সার্টিফিকেট দিয়েছিলে? আরে বলেন কি ম্যানেজার বাবু, বলেন কি? শুধু মেনু লিস্ট নয়, আমি নিজের হাতে মাল মশলা সব কিনে দিয়েছি। হ্যাঁ 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 বাবু, হ্যাঁ আমি নিজের হাতে কিনে দিইনি। হ্যাঁ দিয়েছেন তো আপনি সব ওই মাল মশলা যা এনেছেন আমি মানদা সাবিত্রী সব এটা কুটে কুটে বেটে একবারে এটি করে ফেলেছি। ভেরি গুড। সাগর মালিককে বলে আজ তুমি যে বকশিস পাবে তার একটা কথা বলুন ম্যানেজার বাবু। মালিকের কাছ থেকে এবং ফাংশনের শেষে পার্টির কাছ থেকে আজ তুমি যে বকশিস পাবে তার অর্ধেক ভাগ আমার। এই শালা সাগর, না ওটা ম্যানেজারের সাথে তুই কি চাই করছিস? শালা তুই জানিস আজকাল সরকারি অফিস থেকে থানা পর্যন্ত উদমবড়ি মালের সব 50-50 বগড়া। এবার লাই করবি তো শালা। আমি তোকে কথা দিচ্ছি বকশিসের পুরো ভাগটাই আমি তোমাকে দিয়ে দেবো। ওই শালা, তোর এত ভালো বউ তবু তুই বউয়ের সঙ্গে ঝগড়া করিস কেন? আগে এই শালা, এবার থেকে বউকে না একটু প্যার করবি, ভালোবাসবি, বুঝলি? সাগর যদি না গঙ্গাকে ভালোবাসতো তাহলে গঙ্গাতে কি জোয়ার আসতো বাবু? আর তাছাড়া আমি তো আর আপনাদের মতো লেখাপড়া জানা বাবু সাহেব নই, তাই একটা বিয়ে করছে বউ ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করব। গঙ্গা শোন,
বলেন ম্যানেজার বাবু। কথায় কথায় তুই যে শান্তি দিদিমণির কথা বলিস, সেই শান্তি দিদিমণি কি করে? কোথায় যেন একটা কাজ করে বাবু। কত টাকা মাইনে পায়? সেটা আমি বলতে পারবো না বাবু, সেটা আমি বলতে পারবো না। তবে এই 9 বছর ধরে অনেক জায়গায় কাজ করেছে, আবার অনেক জায়গায় কাজ ছেড়েও দিয়েছে। মেয়েটাকে একদিন এখানে নিয়ে আসতে পারি। না না সাধু দাদা, ও কথা বলবেন না। আপনারা 7 দিন অন্তর অন্তর যেসব মেয়েদের এই হোটেলে নিয়ে আসেন, সেরকম শান্তি দিদিমণি সে মেয়ে নয়। সে মেয়ে নয়? না, উনি লেখাপড়া জানা ভদ্র ঘরের মেয়ে। তা না হলে নিজের বাচ্চাটা মারা যাবার পর আর এই বান্ধবীর বাচ্চাটাকে 9 বছর ধরে তার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিত না ম্যানেজার বাবু। তার জীবনটাকে শেষ করে দিত না। মালটাকে আমি তুই একদিন দেখেছি মদন বাবু। দেখেছো? দেখেছি। চৌরাস্তার মোড় দিয়ে ধূর্পির মতো আগুন ছড়িয়ে ছুগড়িটা টকবক টকবক করে চলে যায়। আমিও শালা তুই একদিন ওর পিছু নিয়েছিলাম, কিন্তু ওই সিরাজ সাহেব আমার পেছন দিক দিয়ে ঘাট বলেছিল, दिल अगर मैं चाहूँ हर चीज मुकाबिल हो जाए, मोहब्बत के लिए दगम चलूं तो मोहब्बत सामने आ जाए। প্রেমহীন পিশাচের দৃষ্টি প্রেমের পিছন দিকে চেয়ে থাকে, বেকুব সামনে চাইতে পারে না। আর যখন কোনো প্রেম পিছন দিকে আসে, তখন আরেকটা প্রেম সামনের দিকে এগিয়ে যায়। আমাদের তো দাঁড়িয়ে থাকার সময় নেই সিরাজ সাহেব। দাঁড়াবার সময় না থাকে তো বসে পড়া মাদললাল। রহস্য করবেন না, আজ হোটেল ডলফিনের 9ম বার্ষিক পূর্তি উৎসব। সেই সঙ্গে হোটেল মালিক দীনবন্ধু ঘোষ দস্তিদারের প্রাণের বন্ধু পবিত্র মল্লিকের একমাত্র ছেলের 9ম ইয়ার্স বার্থডে, সে কথাটা বললেন না মাদললাল। আমি সব বুঝে বলছি না স্যার। আবার হাত छोड़ दीजिए, पहले शराब बनाओ, पीछे बात करो। এই চাদু, তুই জলদি স্টোর রুম থেকে এই সিরাজ ভাইয়ের জন্য 1 বোতল বিলিতি মাল নিয়ে আয়। বিলেতি মাল? হ্যাঁ বিলেতি মাল। মালটা হাতে নিয়ে একবার চুমকুনি দিয়ে দেখবে। আমি এখনই না যাব। দেশি নয় বিদেশি, বাংলা। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তুমি না একদিন বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশে স্থান দিস না, সুযোগ পেলেই ওরা সিংহাসন কেড়ে নেবে। কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে মদনলাল। আমার জীবনের সব খোয়াব কেড়ে নিয়েছে, তবু আমি বিলেতি মদের নেশা ছাড়তে পারিনি। পকেট থেকে যখন বিলেতি মাল গলায় ঢকঢক করে ঢালি, তখন পিছন থেকে আলে হেসে বলে, খাবেন না, খাবেন না জাপানা, খাবেন না, ওই বিষ আপনি মুখে ঢালবেন না। আলে আর একটা অনুরোধ আপনি রাখুন জাহাপানা, একটা অনুরোধ আপনি রাখুন। বাবুগুলো সিরাজ আব্বাসকে আজ তুমি জাহাপনা বলে সম্ভাষণ করছো মিস ময়ূরী। মিস ময়ূরী? সে আবার কে? আমাদের নতুন মেম সাহেব সিরাজ সাহেবের কালেকশন। চালু, তুমি এখনই গিয়ে অর্কেস্ট্রার বলো, We are ready orchestra party of Hotel Dolphin. Music start. Dance, dance, dance. Whoa! আপনি মিস ময়ূরীকে কোথায় জোগাড় করলেন সিরাজ সাহেব? বলেছিলাম না আবার আমি সৈন্য সংগ্রহ করবো, আমি অদমি ইংরেজদের কাছ থেকে বাংলার মসনদ কেড়ে নেব। কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়েছেন সিরাজ সাহেব। অনেক আগেই আপনি আমাদের মালিকের এই মগজটাকে কেড়ে নিয়েছেন। বিশ্বাস করুন, মিস ময়ূরী যদি না থাকতো, আমাদের এই মালিক একেবারে শেষ হয়ে যেত। আরে তোমার মালিক খুশি হবার আগে আমাকে খুশি করো মদনলাল। মিস ময়ূরী টাকা নিয়ে চলো, আমাকে 1000 টাকা মিটিয়ে দাও। দেবো দেবো, নিশ্চয়ই দেবো, তবে আগে
শেষ হোক। বিশ্বাস বিশ্বাস করে সিপাহ সালার জাফর ইখার মসনদ কাছে নবাব সিরাজের মসনদ চলে গেছে। নবাব সিরাজকে পথের ফকির হতে হয়েছে। রাজা রাজবল্লভ, রাজা রায়দুল্লভ, বেঈমান মির্জার জগৎ সেনের দল। বিশ্বাস করে নন্দকুমারের ফাঁসি হয়ে গেছে মদনলাল। হয়ে গেছে আমার প্রেমের লুৎফা, কর্তব্যের মহল্লাল। যাক সে কথা, আমার দালালির টাকা মিটিয়ে না নিলে আমি মিস ময়ূরীকে নিয়ে এখনই আমার ঠেকে ফিরে যাব। ঠিক আছে সিরাজ সাহেব, এই নিন আপনার 1000 টাকা। रुपया ऐसा चीज खुदा से 19-20। খবর একটা কথা মদনলাল, হ্যাঁ বলুন সিরাজ সাহেব। হ্যাঁ, হোটেল ডলফিনের মালিকের কাছ থেকে আজকের যা বকশিস পাবে তার বারানায় দালালি কিন্তু আমি পেতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় মদনলাল, তুমি মদনলাল আর আমি মির্জাফর। আমি হচ্ছি সিরাজ আব্বাসে আর তুমি চোর, আমি বাটপা। আর তুমি মির্জাফর আর আমি হচ্ছি মিরো না। साला सुअर का बच्चा সিরাজ আব্বাস মদনলালের কাছ থেকে হিস্সার ভাগ। সালা তোমাকে আমি যা যা করতে বলেছিলাম সবটি করে মদনলাল। ইয়েস স্যার। অনুষ্ঠানে কোনো ত্রুটি নেই তো ম্যানেজার বাবু? না স্যার, কোনো ত্রুটি আমি রাখিনি। প্রাণপণ চেষ্টা করে আমি অনুষ্ঠানকে ত্রুটি মুক্ত করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। প্রীতম, তুমি একটু বসো, এখানে সব বন্ধু সব এসে পড়বে আর কি। তাহলে তুমি একটু ইয়ে করবে, মানে একটু ম্যানেজ করে নেবে আর কি। আমি একটা ভাষণ দেবো, বলবো লেডিস এন্ড জেন্টলম্যান, ইয়ে মানে আজকের হোটেল ডলফিনের মালিক শ্রী মদনলাল সামন্ত মহাশয়। সে কি দাদা, এই হোটেলের মালিক তো তুমি? আরে শুধু 1 নম্বর খাতায়, 2 নম্বর খাতায়, 2 নম্বর খাতা হোটেলের মালিক ওই মদনলাল সামন্ত মহাশয়। যাকে 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 এই খাতা কলমে সরবরাহ না হলে আমি আসন্ন মিউনিসিপ্যাল ইলেকশনে দরিদ্র জনগণের হয়ে প্রার্থী হবো কি করে? তুমি পাপী দাদা, তাই তোমার সঙ্গে আর নয়, আমি এখনই চলে যাচ্ছি। চুপ কর বাস, মন পবিত্র মনে একটু আসছে। অশোক, ওরা তোমার পাপের সঙ্গী, নরকের সঙ্গী। ওদেরকে নিয়ে তুমি নরক কুঞ্জের বাস করো, আর তোমার সঙ্গে নয়। আমি চললাম, ছি দাদা ছি। আরে আসুন আসুন পবিত্র মল্লিকা, আসুন আসুন। একটু আগেই এসে গেলাম। দীনবন্ধুবাবু, একটু আগেই এসে গেলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। হ্যাঁ বলুন। এই আমার একমাত্র সন্তান কুনাল। আজ এরই নবম বার্ষিক জন্ম মহোৎসব। জন্ম উৎসব আজই হবে। আর ইনি আমার মিসেস কেকা। কেকা নয়, আমি আমার নামটা আরো আধুনিক করার জন্য কি কি করে নিয়েছি। আরে নমস্কার 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 কেকা দেবী, নমস্কার। আমি পরিচয় করে দিই। সরি ম্যাডাম, আমার আসতে একটু দেরি হয়ে গেল। দেরি কেন না হবে মল্লিক साहब, छोटा व्यवसायটা ये बयस के अंदर इतना बड़ा चलें যে সারা দিন का বেচা কেনা হিসাব করতে করতে এই ব্যবসাদারের বাচ্চা এই শালা ভক্তি প্রসাদে যান একদম নাচে হাল হয়ে যাচ্ছে। আরে আনন্দের কথা, আনন্দের কথা। বসুন, বসে বসে আমার বক্তব্য শুনুন। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আমি দরিদ্র মানুষ, তাই শহরে পৌরসভা নির্বাচনে দরিদ্র মানুষের হয়ে আমি ভোটে দাঁড়িয়েছি। বন্ধুগণ, ইয়ে মানে বাঙালি যুবকগণ, হোটেলে না বসে থেকে থেকে মানে ইয়ে করতে হবে আর কি। দীনবন্ধু বাবু, আরে আমার ছেলে 9 ইয়ার্স বার্থডে, এই কথাটা বলুন, ঘোষণা করুন। আরে বলবো বলবো বাবু বলবো। আপনার অদ্ভুত মনীষার কথা, আপনার স্ত্রীপতি বছর ভক্তির কথা, আপনার বাবার প্রতি কর্তব্যের কথা আমি সবই বলবো বলবো। সেই সঙ্গে বলবেন যে আপনি মহিলা মঙ্গল সমিতির সভাপতি আছে, এই কথাটাও বলিয়ে দিবেন। আরে বলবো বলবো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শুধু মুখে বললেই হবে না। আজকের এই জনহিতকর পার্টির নজির, ইতিহাসকে ধরে রাখার জন্য সর্বপ্রথমে আমাকে
ছবি তুলতে হবে। আসুন আসুন মিস্টার দোল গোবিন্দ দোল মহাশয়, আসুন আসুন আসুন। ভুল বললেন, আমি এখনো ওই নামটা পরিত্যাগ করেছি। বর্তমানে আমি কবি, সাংবাদিক, শঙ্খচিল। হ্যাঁ, শঙ্খচিল। শঙ্খচিলকে যেমন আপনারা আকাশে রেয়ার দেখতে পান, ঠিক আমাকেও আপনারা রেয়ার দেখতে পাবেন। আজকের এই মহতী পার্টির উপরে আমি একটা গান লিখেছি। গানটির নাম নটা বছর। নটা বছর বড় সোজা কথা নয়, পৃথিবীটাকে নিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ চলছে, 9-6 9-6 9-6। নটা বছর বড় সোজা কথা নয়, পৃথিবীটাকে নিয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ চলছে, 9-6 9-6 9-6। নব মেঘের আমদানি, নবনীত দেব সেনের বাঙালি প্রবন্ধে প্রবন্ধে প্রবন্ধে। নব মেঘের আমদানি, নবনীত দেব সেনের বাঙালি প্রবন্ধে প্রবন্ধে প্রবন্ধে। অভিনব ঘুমের বটিকা বাঙালিরা করিছে সেবন। অভিনব ঘুমের বটিকা বাঙালিরা করিছে সেবন। হায় নবমবর্ষীয় বালকে জন্মদিনে, নবরূপে আবির্ভূত নবনীনায়িকা। নবরূপে আবির্ভূত নবনীনায়িকা। নবরূপে আবির্ভূত নবনীনায়িকা। নবরূপে আবির্ভূত নবনীনায়িকা। একা একা ফিরে দেখা, চলতে চলতে আর ভালো লাগে না। একা একা ফিরে দেখা, চলতে চলতে আর ভালো লাগে না। আঁকা পাকা চোখে দেখা বলতে বলতে আর বলা হলো না, বলা হলো না। আঁকা পাকা চোখে দেখা বলতে বলতে কথা বলা হলো না, বলা হলো না। একা একা ফিরে দেখা, চলতে চলতে আর ভালো লাগে না। চলতে চলতে আর ভালো লাগে না। চলতে চলতে আর ভালো লাগে না। এই নাটকের পঞ্চম অধ্যায়ে হোটেল ডলফিনের একটি দৃশ্য আমি আমার ক্যানভাসে এঁকে নিলাম। দৃশ্যটি এইরূপ: পতিকে ছেড়ে উপপতির হাত ধরে গাইছে বাংলার বধূ, আর মাতাল বাবার হাত ধরে উলঙ্গ সভ্যতার পথে মেতে উঠেছে 9 বছরের আগামী বাঙালি। সাগরে জাগে কুঞ্জ, সাগর জাগে দেখা চোখা ছবি আঁকা গালতে গালতে কালা হলো না, কালা হলো না। লেখা চোখা ছবি গালতে গালতে কালা হলো না, কালা হলো না। একা একা ফিরে দেখা, চলতে চলতে আর ভালো লাগে না। এই চলতে চলতে আর ভালো লাগে না। চলতে চলতে আর ভালো লাগে না।
মাসিমার সাথে স্কুলে চলে যাও, দুষ্টুমি করবে না, ভালো করে পড়াশোনা করবে, কেমন? লেখাপড়া করলে কি হবে মা? কি হবে? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, করো না তো তুমি হচ্ছ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, করো না তো তুমি হইছ। শরীরটা সুস্থ রাখতে গেলে ফুলপতি বড়ে গাছে করব। শরীরটা সুস্থ রাখতে গেলে ছাত্ররা খুলে বসে করব। স্বাস্থ্য বাবা শোনা আমার, মানিক আমার, পূর্ণ আমার কত কি শিখে ফেলেছে। না, পূর্ণা মোটেই ভালো ছেলে না। ভালো ছেলেরা কত কি পড়াশোনা করে, কত কিছু জানে, কত প্রশ্নের উত্তর দেয়। আমার বুক অফ নলেজ বইটা কেনা হয়নি মাসিমা, তবুও তুমি আমায় প্রশ্ন জিজ্ঞেস করো, আমি ঠিক উত্তর দিতে পারবো। তাহলে তাহলে জিজ্ঞেস করছি, বল। পৃথিবীটা গোলাকার সবাই জানে, কমলা লেবুর মতো চ্যাপ্টা। পৃথিবীটা গোলাকার সবাই জানে, কমলা লেবুর মতো চ্যাপ্টা। প্রকৃতি ও পরিবেশ জানা যাবে সবচে, প্রকৃতি ও পরিবেশ জানা যাবে সবচে, কোন বইয়ে সাবধান থাকবা। প্রকৃতি ও পরিবেশ জানা যাবে সবচে, কোন বইয়ে সাবধান থাকবা। বাবা বাবা সোনা আমার, মানিক আমার, পূর্ণ কত কি শিখে ফেলেছে। পূর্ণ আমার খুব ভালো ছেলে। শিখবো না কেন? মাসিমা যে আমাকে পড়তে বসে অনেক কিছু শেখায়। চুপ কর তো, সব সময় শুধু খালি মাসিমা মাসিমা আর মাসিমা। তোর মাসিমা সব শেখায়, আমি কিছু শেখাই না। না লতা, কথাটা আমি মিথ্যা বলিনি শান্তি। অতবকা ছেলেটা বেশিক্ষণ তোর কাছেই থাকতে চায়। যত ছেলেটাকে নিয়ে আদিক খেতে আমার একদম ভালো লাগে না। পূর্ণ আয়, চলে আয়, কাকার সাথে স্কুলে যাবি। আমি মন্দিরে অশোক ষষ্ঠী পুজো দিয়ে এসেছি, ফোঁটাটা নিয়ে আর তুই কাকার সাথে স্কুলে চলে যাবি। আর এই শান্তি শোন, তুই টিউশনি করতে চলে যা। না নারী লতা না, আজ অশোক ষষ্ঠী, আজ আমি টিউশনি করতে যাব না। অশোক ষষ্ঠীটা তোর তাতে কি রে? তোর যদি নিজের ছেলে থাকতো তাহলে তোর টিউশনি বন্ধ করা চলতো। লতা, ছেলে খাকিরা মা ষষ্ঠী। পূর্ণ, আমার একটা কথার উত্তর দিয়ে যা বাবা। আমার সবটুকু যে তোকে ঘিরে রে বাবা। পূর্ণ, ওরে পূর্ণ, আমার যে এই মনের মধ্যে এত কামনা বাসনা সবকিছু তোকে ঘিরে, তুই শুধু একটিবার সেই শব্দটা বলে যা। তোর মুখ থেকে যে সেই একটি শব্দ শোনার জন্য। শান্তিদি, চুপ করো শান্তিদি। অনিবার্য কারণে যে সত্যিটা একদিন প্রকাশ পাবে, থাক না সেই সত্যিটা মিথ্যার আড়ালে আর কিছুদিন লুকিয়ে। পারছি না শরৎ, আমি পারছি না। 9 বছর ধরে মিথ্যার আকাশে যে ধ্রুবতারাটাকে আমি লুকিয়ে রেখেছি, আমি যে আর পারছি না। সেই পূর্ণব্রতর মুখে আমি একটিবার মা ডাক শুনতে পাই না। সে শুধু সবসময় আমাকে মাসি মাসি বলে ডাকে। সে তো ডাকবেই শান্তিদি, সে তোমাকে মায়ের বান্ধবী বলে জানে। 9 বছর আগে সেই ভয়ঙ্কর ভুলটা তো তুমিই করেছো শান্তিদি। সেদিন যদি সেই ভুল না করতাম তাহলে লতা যে পাগল হয়ে যেত। শরৎ, সেই ভুলটা তো আমার নয়, আমার ভাগ্যের শরৎ। তবু তোমার ভেঙে পড়া চলবে না শান্তিদি। তুমি তো লেখাপড়া জানা মেয়ে, তুমি তো শিক্ষিতা। এদেশের মেয়েদের আমার শিক্ষা, এই বর্বর সমাজে দাঁড়িপাল্লায় মেয়েদের শিক্ষার চেয়ে তাদের মাংসের দাম অনেক বেশি। ওতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমার নামে সমালোচনা করা হচ্ছে।
না লতা না, আমি কারোর নামে কোনো সমালোচনা করিনি লতা। কথা বাদ দিয়ে কাজ কর শান্তি, কাজ কর। এই নে কেচে দে। আর ঠাকুরপো, তুমি আজকের পূর্ণকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসবে। না 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 বৌদি, তা হয় না। আমি বলছি কি, না না ভাই না, আমার হয়ে তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার ভাই, সব দোষ আমার। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে মা। মাসিমা, তুমি আমাকে স্কুলে পৌঁছে দেবে না? না, তুই কাকার সাথে স্কুলে যাবি। তুমি না মাসিমাকে খুব বকো, কেন বলো তো? পূর্ণ চল। দাঁড়াও, স্কুলে যাওয়ার আগে আমি মাসিমার সাথে চললাম। না না মানিক না, তুমি সেজে গুজে পরিষ্কার জামা প্যান্ট পরে স্কুলে যাচ্ছ, আমার মতো হতভাগিনী নোংরা চোখের জল মোছালে তোমার হাতটা যে নোংরা হয়ে যাবে বাবা। তাই তোমাকে আমার চোখের জল মোছাতে হবে না। কে বললো নোংরা হয়ে যাবে? তোমার চোখের জল মুছে দিলে না, বুঝবি না। আজ আমার সঙ্গে ঘরে আয়। ওকে আবার ভেতরে নিয়ে যাচ্ছ কেন বৌদি? অশোক ষষ্ঠীর ফটোটা এখানেই দিয়ে দাও না। ঠিক বলেছো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। পূর্ণ, আয় তো বাবা, কাছে আয়। মা ষষ্ঠী, তুমি আমার ছেলের মঙ্গল করো মা, তুমি আমার ছেলের মঙ্গল করো। আমি কাকার সাথে স্কুলে যাচ্ছি। মাসিমা, তুমি আমার টিফিন বক্সটা স্কুলে দিয়ে এসো। মাসিমা, সময়ের কত দাম। এই শোন, পূর্ণর বাবা তোর একটা চাকরি রেখেছে, তার কাছ থেকে জেনে নিবি। আর এই পুজোর থালাটা আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি, এটা ভালো করে মেজে ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিবি। আজ অশোক ষষ্ঠী, মা ষষ্ঠীর পুজো দিয়ে লতা তার সিঁথিতে সিঁদুর দিয়ে স্বামীর মঙ্গল করেছে। আমারই চোখের সামনে আমারই সন্তানের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেছে, অথচ আমি আমার পূর্ণকে একটু ফোঁটাও দিতে পারলাম না। না, আজ আমি আর কাঁদবো না। আজ যে সন্তানের মঙ্গলের দিন, আজ যে সিঁদুর পরে মেয়েদের স্বামী সোহাগিনী হওয়ার দিন। পবিত্র আমাকে ঠকালেও আমি তাকে ঠকাবো না। তাই এই পূজার টালির থেকে এই সিঁদুরটা নিয়ে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে পড়লাম। আর লতার ধুতে দেওয়া যাওয়া এই তেল হলুদের বাটি থেকে তেল হলুদ দিয়ে আমি আমার পূর্ণ নামে অশোক ষষ্ঠীর ফোঁটা দিতে চললাম। আমার পেনটা ফেলে গেছিলাম মাসিমা। আমার যে কত পুণ্যের ফল পূর্ণ। আমি তো ইচ্ছা করেই পেনটা ফেলে গেছিলাম মাসিমা। আমি জানতে পেরেছিলাম তুমি মায়ের মতো আমাকে ফোঁটা দিতে চাইছি বাবা, চাইছি আমি যে তোকে ফোঁটা দিতে চাইছি বাবা। কিন্তু তুই কি করে জানতে পারলি বাবা? নয় পেরিয়ে 10-এ পা দিয়ে মানুষ এইটুকু বাচ্চার মুখে এত মায়া কোথা থেকে এলো বাবা? রাগের মাথায় তোর মা তোকে চুমু দিতে ভুলে গেছে বাবা। কিন্তু আমার ভুল হবে না, মানে আমার ভুল হবে না।
আগে এই পেনটা তুই তুই ব্যাগে ঢুকিয়ে নে বাবা, বুঝেছিস? আমি তোকে চুপ দেবো বাবা, আমি ভুল করবো না। এই তোর মাসির চুবু, এই তোর মায়ের চুবু, এই তোর মাসির। এবার ছেড়ে দাও মাসিমা, কাকা বাইরে দাঁড়িয়ে আছে। আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, মাকে যেন বলো না তুমি আমায় চুমু খেয়েছো। আমি আসি। কিন্তু মানে না, ওরে পূর্ণ। এই পূর্ণ আবার বাড়িতে এসেছিল কেন? পূর্ণ একটা পেন ফেলে গেছিল লতা। পেনটা ফেলে গেছিল, তুমি একটা হাত নাড়া দিয়ে একটা শখ জানা। না রে লতা, না, আমি ওকে হাতে নাড়াইনি। ওই গাছে একটা পাখি বসেছিল তো, ওই পাখিটাকে তাড়িয়ে দিচ্ছিলাম রে মিথ্যা লতা। কথা বলবি না শান্তি, আমি জানি তোর নিজের ছেলেটা নেই বলে তুই সব সময় পূর্ণর দিকে হাঁ করে চেয়ে থাকিস। ভাগ্য কোথায় বুঝছিস? ভাগ্য করতে হয়। আমি তো আর তোর মতো ছেলে খাকি নই। তুই জানিস যার গরমে তুই এত গরমে নি, সেই ভদ্রলোক আজ তোমার টিউশনির টাকাটা দিয়ে দিয়েছেন শান্তি, আর সেই টাকা দিয়ে আমি এই জামা প্যান্ট গুলো কিনে এনেছি। কিনেছো? ওই দেখি দেখি। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। এই শোনো, এবারে কিন্তু আমার একটা ভালো শাড়ি চাই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হবে না, রুচি পাল্টাচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে। কিন্তু পূর্ণের সেই বইটা এখনো কেনা হয়নি কেন বসন্ত? না মানে আমি বাদ দাও তোর কথা। এসো এসো, ঘরে এসো। হ্যাঁ যা। কথাই বলে না, মায়ের চেয়ে যা দরদ বেশি তাকে বলে ডান। লতা! বসন্ত বাবু, পূর্ণ নতুন ক্লাসে ওঠার পর আপনি সেই বইটা এখনো পর্যন্ত তাকে কিনে দিলেন না কেন? আমার টিউশনির টাকা আদায় করে আপনি জামা প্যান্ট ভালো ভালো কিনলেন, অথচ পূর্ণ সেই বইটা আনলেন না কেন বসন্ত বাবু? আপনার বইটা না এনে নতুন জামা কাপড় পরতে লজ্জা করলো না? লজ্জা? আরে ওটা তো 9 বছর আগে আমার এই দেহ থেকে চলে গেছে বসন্ত বাবু। হ্যাঁ, সিরাজ আব্বাসের সাহায্যে চাকরি পেয়েছি, আর তোমার সাহায্যে পেয়েছি সুখের সন্ধান। এই দেখো না, রেস্টুরেন্টের কষা মাংস খেয়েছে দেশলাই কাঠি দিয়ে কেমন দাঁত পরিষ্কার করছি। আপনি মানুষ না জানোয়ার? শান্তি, আজকের এই বসন্ত বোস কিন্তু সেদিনের বসন্ত বোস নয়। সেদিন ছিলাম আমি বেকার, তেল কালি মাখা জামা প্যান্ট পরে ময়লা ভবিষ্যতের অসিক্ত কুমারে অস্থির হয়ে ঘুরে বেড়াতাম। আর আজ ম্যাচ করা পোশাকের সম্মত আমার ভবিষ্যৎটাকেও আমি ম্যাচ করে গড়ে তুলতে চাই। তার মানে? হ্যাঁ, আমি তোমার জন্য একটা চাকরি ঠিক করেছি, মার্চেন্ট অফিসের স্টেনো টাইপিস্টের চাকরি, মাসে 10,000 টাকা বেতন, আর বসের একটু মনোরঞ্জন করতে পারলে আরো অনেক এক্সট্রা ফ্যাসিলিটিজ। তোমাকে সেই চাকরিতে জয়েন করতে হবে। হ্যাঁ, আমি আপনার কথা মতো কিছুতেই চাকরি করব না। তাহলে কি করবে? আমি আমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব বসন্ত বাবু। আরে এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। অনার্স গ্রাজুয়েট মেয়ে তুমি, কত ভালো ভালো কথা জানো, একেবারে প্রগতিশীল দৃষ্টি। তা এই ছবিটা দেখো তো, চিনতে পারছো? দেখো, পবিত্র মল্লিক, তোমার প্রথম প্রেমের মাকড়সা পুরুষ। এই মাকড়সাটা তোমাকে ঘিরে ঘিরে তার শয়তানি জাল বুনেই চলেছে। আমি 7 দিন আগেও তাকে বলে এসেছি, পূর্ণ আমার সন্তান,
আপনি বিশ্বাস করুন শান্তির সন্তান 9 বছর আগে মারা গেছে। ও শান্তি দেবী, বলো পুণ্যকে কি তার হাতে তুলে দেব? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে ধরছি, আপনি দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না। আপনি পবিত্র মল্লিককে কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। আমি আপনার কথা মতো চাকরি করবো বসন্ত বাবু, আমি আপনার কথা মতো চাকরি করবো। কি হলো? শেষ পর্যন্ত তাহলে তোমার কথা মেনে নিয়েছে? হ্যাঁ, ও বাবা, আবার পায়ের তলায় বসে কান্না হচ্ছে। এই ওঠ, শোন, পুণ্যের টিভি বক্সটা স্কুলে গিয়ে দিয়ে আয়। ওরে লতা, তোর ছেলে টিফিন কৌটোটা বয়ে নিয়ে যাও যে আমার জন্মান্তরের পুণ্যের ফল আমার জন্মান্তরের পুণ্যের ফল। কি গো, তুমি যেমনটি বলতে বলেছিলে আমি ঠিক অভিনয় করতে পারছি তো? ও শিওর। আর তার পুরস্কার স্বরূপ এই নেকলেসটা তোমার গলায় পরিয়ে দিলাম। ওটা তো আমার মাসিমা না, ওটা তো পল্টুর মা। পল্টুকে ঠিক মাসিমার মতো শাড়ি পরে পল্টুর মা পল্টুকে টিফিন খাওয়াতে এসেছে। অন্যদিন তো মাসিমা দেরি করে না, আজ হঠাৎ মাসিমা দেরি করছে কেন? কিরে পুণ্য, তোদের বাড়ির ঝিটা এখনো তোকে টিফিন দিতে আসেনি বুঝি? কুনাল, তোমাকে কতবার বলেছি ওটা আমাদের বাড়ির ঝি না, ওটা আমার মাসিমা। হটবে মাসিমা, তুই তো ওকে মাসিমা বলি, তার ওই মেয়ে ছেলেটা কি বলে জানিস? কি বলে? বলে আমি পুণ্যদের বাড়ির ঝি। মাসিমা এই কথা বলে? কিরে কি ভাবছিস? কিরে কি ভাবছিস? তুই সারা তুই ঝিয়ের মতো আমাদের ঝিটাও এখনো টিফিন নিয়ে এলো না। যতক্ষণ না টিফিন নিয়ে আসে ততক্ষণ আয় না, আমরা একটু বল খেলি। না না, আমি বল খেলবো না। তবে তুই কি করবি? মাসিমা টিফিন নিয়ে আসা পর্যন্ত আমি এই গাছতলায় বসে একটু বই পড়ি। তুই যদি একটু বিদ্যাসাগর না হয় আর ছাড়বি না। এই বইটা রাখ না, এত বই পড়ে কি হবে? তার থেকে এই যে সিনেমা পত্রিকার ছবি দেখা। এটা কি? মাইরি গুরু, তুমি অবাক করে দিলে। এটা সিনেমা পত্রিকার ভাষা, তুই বুঝতে পারছিস না? এই দেখ, এই প্যান্ট পরা মেয়েটা, এটা হচ্ছে শ্রীদেবী। শ্রীদেবী? আমি চিনি না। কি করে চিনবি? তোরা তো গরিব, তোর বাবা তো কারখানায় কাজ করে, কি করে সিনেমা দেখবি? তোদের তো টিভিও নেই। না, আমাদের টিভিও নেই, আর আমি সিনেমাও দেখি না। মা কাকাকে নিয়ে মাঝে মাঝে সিনেমা দেখতে যাই। আমি মাসিমার সঙ্গে বাড়ি থাকি। মাসিমা আমাকে অনেক শিক্ষার কথা শেখায়। সারাদিন শুধু শিক্ষা আর শিক্ষা। ওই বই পড়ার থেকে সিনেমা দেখে অনেক কিছু শেখা যায়। জানিস, আমি পাড়ার ছেলেদের সাথে প্রতি রবিবার সিনেমা দেখতে যাই। রেস্টুরেন্টে চপ কাটলেট আরো কত কি না খাই। সিনেমা শেষে এমনকি আমি আর আমার বন্ধু সিগারেটে টান মারি। আর জানিস, আমি মঙ্গলবার আর শুক্রবার করে সিনেমা কার্টুন বাজারে সিনেমা দেখতে যাই। এটা কি? তুই এখানে বসে সিগারেট খাবি? কেন, কি হয়েছে? আমি তো এখানে গাছের আলাদা বসে সিগারেট খাবো, দিদিমণি কেউ দেখতে পাবে না। তুই খাবি? না না, আমি খাবো না, আর আমি দিদিমণিকে বলে দেবো। আমি তো দিদিমণিকে কেয়ারই করি না। দেখ না গো টেনে। না না, আমি খাবো না। তুমি অসভ্য, তুমি বাজে ছেলে। তুমি স্কুলে বসে দিদিমণিদের বক দেখাও, তুমি ক্লাসে বসে সিনেমা পত্রিকার ছবি দেখো, তুমি স্কুলের সিগারেট খাও। এই নাও, তোমার হাত থেকে আমি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। আমি কি তোর বাপের বাড়িতে সিগারেট খাইবে কাটু? বড়লোক বাবা, বড়লোক মা,
বুঝি এই শিক্ষা দিয়েছে? এই শালা হারামি কোথাকারে তুই এই লে তাহলে আমজাদ খানটা ঢিসুম ঢিসুম। কি হচ্ছে কি কুনাল, কি করছো? সহপাঠীকে এইভাবে মারপিট করতে হয়? মাসিমা ও খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। ছি বাবা পূর্ণ, ও কথা বলতে নেই। জন্মেই কেউ বাজে হয় না, বাজে হয় তার মা বাবার কারণে, মা বাবার দোষে। তুমি ঠিক বলেছো, আমার মামি ড্যাডি কেউই ভালো নয়। ড্যাডি মদ খায়, আঙ্কেলের সঙ্গে জুয়া খেলে, আর মাম্মি তো অঞ্জন মাস্টারের সঙ্গে এখানে সেখানে ফাংশন করে বেড়ায়। আমার মাম্মিকে আর তোমার মতো আঁচল দিয়ে আমার চোখ মুছিয়ে দিয়ে আদর করে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা দুই ভাই আমার পাশে বসো তো, আমি তোমাদের টিফিন দিচ্ছি, তোমরা দুজনে খাও, কেমন? তোমরা দুই ভাইয়ের মতো তো, খাও খাও, টিফিন গুলো খাও। ঈশ্বর, কি খেলাই না তুমি খেলতে পারো ঠাকুর। একই বৃক্ষে পাশাপাশি দুটি গাছ, একটি আম আর একটি নিম, কিন্তু আমি বলছি পবিত্র আজকের এই মনোরম দৃশ্য যদি তুমি দেখতে পেতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমাকে ঠকাতে গিয়ে তুমি নিজেকে ঠকিয়েছো অনেক বেশি। হাউ স্ট্রেঞ্জ! কুনাল, তুই কি খাচ্ছিস? রুটি আর আলু ভাজা। হ্যাঁ, রুটি আর আলু ভাজা? হ্যাঁ, আরে রুটি আর আলু ভাজা খাওয়ার জন্য তোর জন্ম হয়নি। ওই খাবার কি মানুষে খায়? আরে ওই খাবারটা না কুকুরে খায় রে, কুকুরে খায়। রুটি আলু ভাজা খাচ্ছে। বড় লোকের বাড়ির ভাগ্যবান কুকুরেরা এটাও খায় না, তাদের জন্য বরাদ্দ থাকে মাংস আর পাউরুটি। তারা জেনে শুনে ওই কুকুরের খাবার গুলো আমার ভাগ্নের মুখে তুলে দিয়েছিল কোন সাহসে? যে সাহসে মা যশোদা দেবকীর ছেলের মুখে ননি তুলে দিয়েছিলে। আরে তুই সেই শয়তানিটা না? হ্যাঁ, সেই শয়তানি মেয়েটা তো। ওই শয়তানিটাকে চিনতে পারলি না? আরে বেশ কিছুদিন আগে রে একটা কোলে বাচ্চা নিয়ে ওই আমাদের বাড়িতে ঝিগিরি করতে এসে, আরে যে ওই পবিত্রকে স্বামী বলে ওই কায়দা করতে চেয়েছিল, ঝামেলা বাঁধাতে চেয়েছিল, ওই সেই শয়তানিটা রে। আইসি, তুই তাহলে সেই মান। এই যে মুখ সামনে কথা বলুন। ঝড়ের মেঘ, বিদ্যুতের চমক, প্রখর গ্রীষ্মের বিরুদ্ধে প্রথম বর্ষা। তোমরা চেয়ে দেখো, রক্ত কখনো বেইমানি করে না। তার মানে এই ছোড়াটা তোর সেই ছেলে, তুই ওর মা? না, আমি ওর মা নই, আমি তোর মাসিমা। আমি ওদের বাড়ি ঝিয়ের কাজ করি। মাসিমা, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি তো বলেছো মিথ্যে কথা বলা, আর তুমি তো আমার মাসিমা। পূর্ণ, টিফিনের সময় শেষ হয়ে গেল, তাড়াতাড়ি চলো। কি রে, এই টিফিনটা খাবি না তুই? দেরি করছিস, খাবার খেয়ে পেট ভরে গেছে। ওই খাবারটা দিয়ে আমাদের বাড়ি বিলাতে ছোটটাকে দিয়ে দেখলি কি ওই শয়তানিটা যে কথাগুলো বললো, তোর ছেলেটাও তোকে সেই কথাই বলে গেল। আরে ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। এই শয়তানি, তুই আমার স্বামী পবিত্র মল্লিককে কায়দা করে ফাঁদে ফেলতে পারিসনি বলে আমার ছেলেকে এখানে টিফিন দিতে এসে আমার ছেলেকে তুই এসব আজে কথা শেখাচ্ছিস, তাই না? এই দাদা, এই মেয়েটাকে চিনে রাখছ? সে কথা বলতো কি আমি অনেকক্ষণ ধরে মার করছি।
কি বলিস কি? ছি 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 ছি, আপনারা না ভাই বোন? কোন দেশের বড় ভাই তার উপযুক্ত বোনের সামনে কি এই ধরনের কথা বলতে পারে? আরে 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 সেই দেশ তো তুই চিনবি না, কারণ তুই তো থাকিস বস্তিতে, করিস ঠিকই। আরে ওয়েস্টার্ন কালচার সম্পর্কে তুই কিছু বুঝিস? আমাদের কালচারে ভাই বোনের সম্বন্ধে এইরকম কালচারই চলে। এখন যে বাবুকে ধরেছি সেই বাবুটা কি তোকে সংসারে এখনো নিয়ে যায়নি বুঝি? প্লিজ আপনারা চুপ করুন। এই স্কুল কম্পাউন্ডের মধ্যে ভদ্রভাইকে অপমান করছেন, আপনার লজ্জাবোধ নেই? হোয়াট? কি বলতে চাইছেন আপনি? হঠাৎ করে সে কি বলতে চাইছেন? আপনার আপনার সাহস তো কম নয়। আপনি পবিত্র মল্লিকের স্ত্রী কিকি মল্লিককে এইভাবে অপমান করছেন। আপনি কি ভুলে গেছেন? আপনি ভুলে গেছেন যে এই কলেজের সেক্রেটারি কিন্তু আমার স্বামী পবিত্র মল্লিক। কিকি মল্লিক আমি ভুলিনি এবং ভালো করেই জানি শুধু আপনি আপনাদের স্কুলের সেক্রেটারি স্ত্রী নন, আমার দাদার সহধর্মীর বন্ধুর সহধর্মিনী। কিন্তু কিছুতেই ভাবতে পারছি না এই স্কুল কম্পাউন্ডের মধ্যে একটা ভদ্রমহিলাকে নিয়ে যখন আলোচনা করেন কি করে? আপনি ভেতরে যান মাস্টার মশাই। ভাই আর কেন আছে ভাবতেই পারছি না। সে কিকি মল্লিক যে সন্তানের শিক্ষা, যে চৈত্র সম্পর্কে এত উদাসীন, সে অন্য মহিলা সম্পর্কে যখন তো আলোচনা করেন কি করে? চোখ রাখবেন না কিকি মল্লিক, আপনি অসভ্যতা করবেন না। মনে রাখবেন আপনার পবিত্র মল্লিক যখন এই স্কুলের সেক্রেটারি, তখন এই স্কুলের হেড টিচারও আমি। কথাটা ভুলে যাবেন না, কথাটা ভুলে যাবেন। এত বড় কথা তুমিও ভুলে যাও না প্রীতম ঘোষ দস্তিদার। একটা বস্তির মেয়ের জন্য, একটা ঝিয়ের জন্য তুমি আমাকে যেভাবে অসম্মান করে গেলে, সেই অসম্মানের শাস্তি কত ভয়ঙ্কর। আমি মলটাকে একটু ভালো করে দেখে যাই। অনেকক্ষণ ধরেই তো আপনি আমাকে দেখছেন, তবু পছন্দ হলো না। তা হবে কি করে? আপনার বোনের মতো টাটকা মাল দেখার পর আমার মতো মেয়েকে কি আপনার ভালো লাগবে? লাগবে না, কিছুতেই লাগবে না। তবে রে শয়তানি, তোকে আমি চিনে রাখলাম। আমার দৃষ্টি থাকবে তোর উপর। তারপরে ওই রুস্তম পালান, গাড়ি আসতে চালাও, সামনে বাঁক। আরে কে আমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি বেহেড মাতাল মার্কে অ্যাহেড পোস্টার। ভালো করে চেয়ে দেখো আমার টোটাল শরীরের মধ্যে, যে শরীরের মধ্যে আঁকা আছে একটা ব্রিজের ছবি। আর যার এপারে আছো তুমি, আর ওপারে আছো সেই শান্তি। পাগলা কোথাকার, পাগলামি করে যে সাদা শয়তান তার চালাকির কামান দেখে ফরাসির আমবাগানে ফেলে দিয়েছিল হাজার হাজার বাঙালির লাশ, ভেঙে দিয়েছিল সিরাজের স্বপ্ন। সেই স্বপ্নের ডানা ভাঙা পাখি ক্লান্ত কণ্ঠে গেয়ে উঠেছিল পথ হারা পাখি কেঁদে কেঁদে একা পথ হারা ভাই তার বোনের জন্য শের নেশায় মাতাল হয়ে ডুবরে ডুবরে কাঁদতে পারে। পৃথিবীতে এমন কোন ঘর নেই যেন ওই অসহায় শান্তিরা তোমাদের মতো সমাজ বিরোধীদের দেখে লুকিয়ে লুকিয়ে একটু শান্তির আলপনা আঁকতে পারে। অল্পনা
আয়াকে পল্লী বধূদা লক্ষ্মী পূজার তরে, লক্ষ্মী পূজার তরে। আলপনা আকে পল্লী বধূদা লক্ষ্মী পূজার তরে, লক্ষ্মী পূজার তরে। তুলসী তলা মঙ্গলতি, তুলসী তলা মঙ্গলতি জ্বলে ওঠে প্রতি ঘরে, জ্বলে ওঠে প্রতি ঘরে। আলপনা আগে পল্লী বধূরা লক্ষ্মী পূজার তরে, লক্ষ্মী পূজার তরে, লক্ষ্মী পূজার তরে, লক্ষ্মী পূজার তরে। আমি আঁকবো ঘরের আঙিনায় শান্তির আলপনা দিচ্ছে, আরে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে সমাজ বিরোধী, দুজনের মাঝে আছে সিরাজ ভাইয়ের স্নেহের আড়ালে। তুমি কিছুতেই ওল্ড প্যাটার্নের ছবি আঁকতে পারো না। ওহ, কি নেস্টেড থিংকিং। আচ্ছা পঙ্কজ, আমি যে তোমাকে প্রীতম বাবুর সম্বন্ধে এতগুলো কথা বললাম, তুমি কি কিছুই বললে না? হ্যাঁ পঙ্কজ পশ্চিম দেশের রাস্তার ধারে একটি ছোট্ট চায়ের দোকান, সে দোকানে বসে চা খাচ্ছে কয়েকটি ইয়াং ছেলে, আর দোকানে চা বানাচ্ছে একটি সুইট 16 ইয়াং গার্ল। দাদা কি তোমায় এমনি এমনি গালাগালি দেয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পবিত্র আসুক। ঠিক তখনই দোকানে এলো একটি উস্কো খুস্কো চুল, দাড়ি গোফে মুখমণ্ডল ভরা আত পাগলা মানুষ। আত পাগলা মানুষটিকে দোকানদার জিজ্ঞাসা করলে, কি চাই স্যার? লোকটি পরিষ্কার ভাষায় বললে, আমি চা চাই না। দোকানদার বললে, তবে কি চাই? লোকটি বললে, যে মেয়েটি চা বানাচ্ছে ওই মেয়েটিকে চাই, ও শুধু একটা রাত আমার কাছে থাকবে। বাবা 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 বাহ, বাহ, চিত্রকর পবিত্র পঙ্কজের তো জীবনটা তো ভালোই চলছে। হ্যাঁ, অমনি লোকটার উপর চললো কিল চোর ঘুষি। একটি ইয়াং ছেলে তার চুলের মুঠি ধরে বললে, ইউ বাস্টার্ড, মেয়েটাকে তুই নষ্ট করতে চাস? কপালে রক্ত মুছতে মুছতে হাত পাগলা মানুষটি তখন চিৎকার করে বললে, নো নেভার, আই অ্যাম দি ওয়ার্ল্ড মেকার, আমি পৃথিবী তৈরির কারিগর, মাই নেম ইজ লিওনার্দো দা ভিঞ্চি। ওই মেয়েটির মুখ দেখে আমি মোনালিসার ছবি আঁকতে চাই। ও, তুমিও কি মোনালিসার ছবি আঁকছো? চেষ্টা করছি। 9 বছর ধরে পথে ঘাটে ট্রামে বাসে কত ঘুরেছি, কিন্তু কিন্তু একটা মেয়ের মুখে এক ফালি সুন্দর হাসি আজও দেখতে পেলাম না। অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম জানো তো, সে হাসি তোমার মুখে থাকবে পঙ্কজ। কিন্তু স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমার স্বপ্নের লিওনার্দো মারা গেছে, রাধা হার্ট ফেল করেছে। ভ্যান গগ, অবন ঠাকুর, নীরজ মজুমদাররা তোমার চোখে যন্ত্রণা ভয় দেখতে পেয়েছে ক্লিওপেট্রার কামনা। ভেঙে দেব, আমি ভেঙে দেব ড্রেসিং টেবিল, মিরর, অ্যালবাম ফ্যালবাম সব সব কিছু ভেঙে দেব এই ফুলদানি ছুঁড়ে। রাগে মাথায় ছুঁড়ো না গো, অনুরাগে ফুলদানিটা, রাগে মাথায় ছুঁড়ো না গো, অনুরাগে ফুলদানিটা, ফুল তো তোমার ভালোবাসে, ফুল তো তোমার ভালোবাসে, তুমি বোধহয় ভুল জানো তা, অনুরাগে ফুলদানিটা, রাগে মাথায় ছুঁড়ো না গো, অনুরাগে ফুলদানিটা, অনুরাগে ফুলদানিটা, অনুরাগে ফুলদানিটা।
ভালোবাসো না। আসলে 9 বছরের ভালোবাসা তো, তাই আমি পুরনো হয়ে গেছি। টাটকা ভালোবাসা হলে কি তুমি ভুলতে পারতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি প্রীতমকে তো শাসন করে দিতে পারতে, বলো। তুমি বিশ্বাস করো কি আমি শাসন করতে পারতাম? প্রীতম বাবু যদি আমার মালিকের ভাই না হতো তাহলে তাহলে আমি ওকে শাসন করে দিতে পারতাম কি? আমি যে ওদের কাছে চাকরি করি। আচ্ছা, চাকরি করো বলে তুমি তোমার ভালোবাসার অসম্মানটাকে মেনে নেবে এইভাবে? কি? আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি তোমাকে ভালোবাসি না? পবিত্র পবিত্র বিয়ের আগের থেকে পবিত্র আমাকে সময় দিতে পারে না বলে। আচ্ছা আচ্ছা, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তোমাকে আমি কি দিইনি বলো তো? দিয়েছো কি? তুমি আমাকে সব সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছো কি? তাই তাই আমিও তোমাকে কথা দিচ্ছি কি, আজ আমি ওই পবিত্র বাবুকে বলে ডেকে পাঠাবো ওই জানোয়ার প্রীতম ঘোষ। কার এত সাহস যে আমার মাকে অপমান করে? আপনি ঠিক বলেছেন মেসমশাই। আমি হলো এই হারামজাদা প্রীতমকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। আমাকে তো চেনে না, আমি হচ্ছে বিখ্যাত বিজনেসম্যান পবিত্র মল্লিকের শ্বশুর। তুই কিছু ভাবিস না কি ধরে টানলেই মাথা এসে যাবে। পবিত্র তাহলে বন্ধু বলে পার পেয়ে গেল? হ্যাঁ, দীনবন্ধু আমার কাছে পার পেয়ে গেল। আর পার পাবে না কেন? তোর বুড়ো ভাম শ্বশুরের সামনে আমি পবিত্রকে বলে দিয়েছি। শুনলে অঞ্জন দাস, তুমি শুনলে? হ্যাঁ শুনেছি, কিন্তু কি করব বলতে পারো? তুমি তুমি আমার বোনের মতো। পঙ্কজবাবুকে আমি কতবার বলেছিলাম মেসমশাই, কিন্তু তিনি আমার কথাটার কোনো গুরুত্বই দিলেন না। মেসমশাই, পঙ্কজকে আপনি সাবধান করে দেবেন মেসমশাই। চলি। কথা বলতে আমি তাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি, বলেছি ওসব ছবি ফবি একা চলবে না, ইনকাম করতে হবে, ইনকাম। পবিত্র একা বিজনেস করে সব সময় বাড়ির বাইরে থাকে, আমার এই মা এক দণ্ড কাছে পায় না। ড্যাডি, আরে এই বয়সে যেন সন্ন্যাসী সাহেব, কত বড় লোকের মেয়ে তুই। বলতে নেই তোর একটা 9 বছরের ছেলে থাকলে কি হবে, দেখতে যেন একদম মোমের পুতুল। তা কি ওষুধ খেয়ে এই ছেলেটা এরকম করে রেখেছিস রে মা, আমাকে একটু বলে দিবি? আমি বলছি শোনো, ওষুধটার নাম নির্লজ্জতা। খাবে 1 শিশি, আমি ব্যভিচারের বাজার থেকে কিনে আনবো। কি বলেন? বুঝতে পারছো না? ঠিক আছে ঠিক আছে, পবিত্র বাড়িতে আসো, আমি তাকে পরিষ্কার জানিয়ে দেবো। এরকম ঘরে ইনসাল্ট, বাইরে ইনসাল্ট আমি আর সহ্য করতে পারছি না। তাহলে তুমি কি করবে বৌমা? এই বুড়োটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? অসাধু ব্যবসাদার পবিত্র মল্লিকের পবিত্র ম্যানসনে এই ওল্ড মডেলের বুড়োটাকে আর মানাচ্ছে না, তাই না বৌমা? কি সে কথাই বলেছে? বলতে কি আর বাকি রেখেছে দয়াময়, বলতে কি আর বাকি রেখেছে? আরে কিছুই বাকি আছে? চাকর শুধু মাছ মাংস আর সবজিটাই কিনে এনেছে, স্টেশনারি গুডসের কিছুই কেনা হয়নি। তাই চাকরটাকে আমি অন্য কাজে পাঠিয়েছি। আপনি ততক্ষণ এই ব্যাগ আর ফর্দটা নিয়ে বাজারগুলো করে নিয়ে আসুন। কি আইটেমগুলো পড়তে পাচ্ছেন তো? পাচ্ছি দীপক বাবু, পাচ্ছি। এতে লেখা আছে পবিত্র বাবুর 1 প্যাকেট সিগারেট আর পবিত্র বাবুর স্ত্রীর জন্য দামি 1 জোড়া জুতো। পারবি না রে দাদু ভাই, পারবি না। এ যে গন্ধমাধব পর্বতের থেকেও ভারী, সত্য পথে থাকা রাম ভক্ত হনুমান ছাড়া এ ভার আর যে কেউ বইতে পারবে না রে দাদু ভাই, কেউ বইতে পারবে না।
তাছাড়া ছেলের বইয়ের পায়ের জুতো আমি আমি ছাড়া তুই যে পছন্দ করতে পারবি না রে বাবা, তুই যে পছন্দ করতে পারবি না দাদু ভাই, তুই যে পছন্দ করতে পারবি না। মাম্মি তোমরা কিন্তু এটা ঠিক করোনি। ঠিক করিনি? হ্যাঁ শোনো, বেশ করেছে বানিয়েছে, বেশ করেছে, এই কাজ করেছে। তুই কি করলি কি? ঠিক করেছে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি কুণালের চরিত্রটা পাল্টে গেছে। ওই শয়তানিটা ওকে এইসব কথাগুলো শেখাচ্ছে। সেই শিক্ষা ভুলে গিয়ে আজ থেকে আমি তোমাদের সঙ্গে সেই শিক্ষাই নেব। তাহলে আমার বাবা বুড়ো হলে আমি বাজার করতে পাঠাবো কি করে? কি তোমার কথা বলে গেল? দাদা, দাদা, এই মুহূর্তে তুই গাড়ি বের কর, আমি বাবার বাড়ি চলে যাবো। তুই তৈরি হয়ে নে, চলতি কা নাম কাটি মেরে। মাথা গরম করিস না কি? এই কে আছিস? একটু ফ্রিজ থেকে একটু বরফ এনে দে। এই সময় লোডশেডিং, এই একটা হাত পাখা নিয়ে আয় রে, তোর একটা হাত পাখা নিয়ে আয়, একটা হাত পাখা নিয়ে আয়। বাবার একটা পাক্কা শয়তান। যখন তখন এইভাবে মাথা গরম করলে এত বড় বিজনেস প্রপার্টির মালিক হবি কি? পবিত্র মল্লিকের সমস্ত প্রপার্টির মালিক এখন তো তুমি। আমি ওকে হাল খাইয়ে আমার সঙ্গে জুয়া খেলতে বসাই, ও কিন্তু হারে আর আমি জিতি। তাই জিততে গেলে, মৌচাক কালতে গেলে দু একটা মৌমাছি তো তেড়ে কামড়াবে। এই মেজাজটা একটু ঠিক করে নে। ওই পবিত্র আসছে, পবিত্র আসছে। এতক্ষণে গানটা মনে পড়েছে। ঘরেতে ভ্রমর এলো গনে গনে, ঘরেতে ভ্রমর এলো গনে গনে, আমার কাজ হলো যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গনে গনে, ঘরেতে বাহ বাহ, অপূর্ব অপূর্ব। কে তোমার মুখে এই গানটা শুনলে না আমার সেই হারিয়ে যাওয়া অতীত দিনের কথা মনে পড়ে যায়। সেই কলেজ শ্মশানের একটি নাটকের দৃশ্য। শিখিকুল পরিবৃত হয়ে হরিণ শিশুকে কোলে নিয়ে পূর্বাগ বৃক্ষ ছায়ায় বসে আছি তাপসী শকুন্তলা। মহারাজ দুষ্যন্ত চুপি চুপি শকুন্তলার কাছে তার হাতে আংটি পরিয়ে দিয়ে বলল, শকুন্তলা কিন্তু এই কথা কোনোদিন বলেনি। শকুন্তলা কিন্তু এই কথা বলেনি। কিকিও কিন্তু এই কথা বলতো না পবিত্র বাবু। যদি তুমি ওকে একটু বেশি সময় দিতে, নতুন যে কোল্ড স্টোরেজটা বানিয়েছ সেই কোল্ড স্টোরেজটার নাম যদি দিতে কিকি মল্লিক স্টোরেজ, তোমার বন্ধু ওই দীনবন্ধু ঘোষ দস্তিদারের ভাই হেডমাস্টার প্রীতমকে যদি একটু টাইম
সব ব্যবস্থা করেছে। সব সব ব্যবস্থা করেছে। আমি আমি কি আমি এখন তোমাকে বেশি করে টাইম দেব, তোমার নামে কোল্ড স্টোরেজ করব, আর হেডমাস্টার বিতমকে হোটেল ডলফিনে ডেকে লাস্ট ওয়ার্নিং দেব। শান্তি নবছর আগের সেসব কথা আমি ভুলিনি। আমি তার পিছনে লোক লাগিয়েছিলাম। আমি শুনেছি যে বাচ্চাটাকে নিয়ে আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই বাচ্চাটা মারা গেছে। হাসবই তো। আজ থেকে আমার নতুন করে হাসির বিজনেস শুরু। তোমার এই রূপ, তোমার এই যৌবন, তোমার এই লবঙ্গ লতিকার মতো শরীর আমি জড়িয়ে ধরে আজ থেকে নতুন বিজনেস স্টার্ট করব, হোটেল ডলফিনে।